শনিবারের আরও একটা নতুন ভূতের গল্প নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে রয়েছে গোবিন্দ মণ্ডলের কলমে দ্বারকা নগরীর রহস্য। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি শিপ্রা। আর এই গল্পের অন্যান্য চরিত্রে রয়েছেন দেবাশিস, অতনু, জয়দীপ, অমিয় এবং নবনীতা। শুরু হচ্ছে আজকের গল্প দ্বারকা নগরীর রহস্য। বিকেলের রোদটা তখন গোধূলির কোলে মাথা রেখে ঢলে পড়েছে। রিমা বইয়ের পাতায় চোখ রাখলেও মনটা তার বারবার উড়ে যাচ্ছিল বারান্দার বাইরের দিকে। আচমকা ডাক পিয়নের আওয়াজ বা কোনো মানুষের উপস্থিতি ছাড়াই দরজার নিচ দিয়ে একটা মোটা খামে মোড়া চিঠি গড়িয়ে পড়ে। রিমা প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে চিঠিটা হাতে তুলে নেয়। সাদা খাম, ওপরে কোনো প্রেরকের নাম নেই, শুধু একটাই লাইন ক্যালিগ্রাফি করা অদ্ভুত হরফে লেখা, দ্বারকা নগরে এসো, পুরনো ইতিহাস তোমার জন্য অপেক্ষা করছে। তার নিচে একটা শিলমোহরের পালকের নকশা, মাঝে একটা অদ্ভুত চিহ্ন দা। রিমা চিঠিটা নিয়ে ছুটে গেল অরুণের কাছে। অরুণ ইতিহাস বিভাগে পড়ছে, আর এই ধরনের রহস্যই তার সব থেকে প্রিয়। দ্বারকানগর কোথায় শুনেছি যেন, চল মানচিত্রে খুঁজি, বলল অরুণ। সঙ্গে সঙ্গে আলমারির ওপর থেকে একটা পুরনো অ্যাটলাস নামিয়ে ফেলল। দুজন বসে খুঁজতে খুঁজতে পেয়ে গেল ছোট্ট করে লেখা একটা জায়গার নাম, দ্বারকানগর। মুর্শিদাবাদের সীমানায় একটা পরিত্যক্ত জনপদ। রিমা বলল, আমাদের যেতে হবে, এটা কাকতালীয় নয়। চল তাহলে এই রহস্যের দরজা খুলে দেখা যাক। পরদিন সকালে অরুণ আর রিমা ট্রেন ধরল বহরমপুর রুটে। মুর্শিদাবাদ স্টেশনে নেমে লোকাল এক টোটোওয়ালাকে জিজ্ঞাসা করল, দ্বারকানগর কোথায়? টোটো চালক ভুরু কুচকে বলল, ওই জায়গায় কেউ যায় না বাবু, অনেক আগেই ফাঁকা হয়ে গেছে। কেউ বলে ভূতের জায়গা, কেউ বলে পুরনো রাজবাড়ির নিচে গুপ্তধন আছে। রিমা বলল, আমরা ইতিহাস খুঁজতে এসেছি, ভয় পাই না। টোটোওয়ালা তখন হেসে ফেলল। তাহলে চলুন, আমি নামিয়ে দিয়ে আসি, কিন্তু দিনের আলোতেই ঘুরে শেষ করতে হবে। টোটো পেরিয়ে গেল গ্রামের পথ, বুনো গাছপালা আর মাঝে মাঝে ধ্বংসপ্রায় ইটের কাঠামোর মধ্য দিয়ে। কয়েক কিলোমিটার পেরিয়ে যাওয়ার পর পাথরের গেট, ওপরে খোদাই করে লেখা দ্বারকানগর। তার সামনে এসে দাঁড়ালো তারা। সামনে ঘন ঝোপঝাড় আর ভাঙাচোরা পাথরের সিঁড়ি। পিছনের গাছের ডালে তখন একটা কাক কা কা করে ডাকছিল। বাতাসেও যেন কেমন একটা ঘনত্ব, চাপা শব্দ, যেন ইতিহাস ফিসফিস করে কথা বলছে। রিমা বলল, তুমি কি শুনতে পাচ্ছ অরুণ? হ্যাঁ, এই জায়গাটা চুপচাপ নয়, এটা আমাদের ডেকে আনছে। তারা ধীরে ধীরে পা ফেলল প্রাচীন সেই দরজার ভেতর দিয়ে। দরজার ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল বিশাল এক উঠোন, যার মাঝখানে ছিল একটা পাথরের ফোয়ারা। এখন অবশ্য তা শুকিয়ে গেছে, চারিদিকে সব আগাছা জন্মেছে।
ডান দিকে একটা ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের কাঠামো, যার ছাদ ধসে পড়েছে অনেক আগে। প্রাচীন দেওয়ালে মুছে যাওয়া অলঙ্করণ, আর কিছু কিছু জায়গায় চুনের নিচে চোখ এড়িয়ে থাকা চিহ্ন। রিমা বলল, এই জায়গাটা কিভাবে খালি হয়ে গেল? কোনো কারণ নিশ্চয়ই আছে। হয় ইতিহাস চাপা পড়েছে, আর না হয় কেউ চাপা দিয়ে রেখেছে। হঠাৎই রিমার চোখ আটকে গেল ফোয়ারার পেছনের একটা ভাঙা মূর্তির পাদদেশে। সেখানকার মাটি যেন সাম্প্রতিকভাবে নাড়ানো হয়েছে। দেখো অরুণ, ওখানে কেউ খোঁড়াখুড়ি করেছে। অরুণ নিচু হয়ে জায়গাটা পরীক্ষা করল। মাটিতে ছড়ানো রয়েছে কিছু মুদ্রা, সবগুলি খুব পুরনো। তার একটার মধ্যে লেখা ছিল, শ্রী দ্বারকানাথ সেন রাজা। এখানে রাজা ছিলেন কেউ, কিন্তু ইতিহাসে এমন কোনো রাজা তো নেই। তাহলে আমাদের খোঁজ ঠিক জায়গায় হয়েছে। এটা কোনো সাধারণ জায়গা নয়। রাজাদের নাম যেটা ইতিহাস থেকে মুছে গেছে, সেটা আরও বড় রহস্যের ইঙ্গিত দেয়। সেই মুহূর্তে দূরে একটা দরজা আপনা থেকেই খুলে গেল। কোনো বাতাস বা মানুষের ছোঁয়া ছাড়াই তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে এক ধূসর ছায়া। ছায়ামূর্তিটা যেন ঝাপসা কুয়াশার মতো, কিন্তু একটা আকৃতি, স্পষ্ট উচ্চতা প্রায় 6 ফুট। পরনে পুরনো ধরনের জামা, মাথায় মুকুটের ছায়া। রিমা আর অরুণ দুজনে একসাথে দাঁড়িয়ে পড়ল। আপনার আপনার নাম কি? রিমা সাহস করে জিজ্ঞাসা করল। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু শব্দহীন। তারপর সে হঠাৎ থেমে গিয়ে এক হাত তুলে ইশারা করল। দেওয়ালের এক অংশে আলোর রেখা ফুটে উঠল, যেন কেউ অস্পষ্ট হাতের ছাপে এক পুরনো দরজা খুলে দিয়েছে। ছায়াটি বলল, যদি সত্য জানতে চাও তবে ভয় ত্যাগ করো। তারপর মিলিয়ে গেল। তা দেখে অরুণ বলল, এটা কি কোনো প্রজেকশন, না কোনো আত্মা? রিমা চুপ করে দেওয়ালের আলোর দিকে এগিয়ে এলো। সে জানতো এই মুহূর্তের পরে তাদের জীবন আর আগের মতো থাকবে না। আলোর রেখা ঘিরেছিল পাথরের প্যানেল। সেখানে খোদাই করা ছিল কয়েকটি চিত্র, একটি যুদ্ধ, এক রাজা, এক রাজ পরিবার, আর এক কিশোরীর মুখ, যার চোখে ছিল ভয় আর প্রতিজ্ঞা। এই মেয়েটাকে খুব চেনা লাগছে। হ্যাঁ, ও দেখতে ঠিক তোমার মতো। আর ঠিক তখনই মাটির নিচ থেকে উঠল এক শব্দ। মন্দিরের ঘণ্টার ধ্বনির মতো, কিন্তু যেন বহু যুগ আগের আহ্বান। ঘণ্টার ধ্বনি থেমে যাওয়ার পর পাথরের দরজাটা গম্ভীর শব্দে খুলে গেল। ভেতরটা একেবারে অন্ধকার, শুধু মাঝখান দিয়ে একটা সরু রাস্তা। অরুণ টর্চটা বার করলো। টর্চের আলোয় ধরা পড়ল সিঁড়ির মতো কিছু একটা নেমেছে সেই গোপন কুঠুরিতে। চলো নিচে নামি। এই ইতিহাসের গোড়াটা বুঝি এইখানেই লুকিয়ে। বলল অরুণ।
রিমা একটু দ্বিধায় ছিল, কিন্তু সাহসে বুক বাঁধল। তারা সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। পাথরের সিঁড়ির গায়ে পুরনো সব চিত্ররূপ, কিছু অদ্ভুত ভাষায় লেখা। এই ভাষা আমি আগেও কোথাও দেখেছি। তুমি তো পালি আর সংস্কৃত জানো, কিছু বুঝতে পারছো? উম, এটা এটা কোনো প্রাচীন প্রাক বঙ্গলিপি, কিন্তু কিন্তু কিছু কিছু শব্দ পড়া যাচ্ছে। একটা শব্দে তারা দুজনেই থেমে গেল। অপঘাত, অর্থাৎ দুর্ঘটনা। নিচে পৌঁছে তারা দেখতে পেল একটা ছোট্ট কক্ষ, তার মাঝখানে রাখা একটা লোহার সিন্দুক। ওপরটা একেবারেই ধুলোয় ঢাকা, আর সিন্দুকের গায়ে খোদাই করা শ্রী দ্বারকানাথ সেনের গোপন দলিল। রিমা বলল, এটাই এটাই সেই প্রমাণ যেটা কোনো ইতিহাসে নেই। অরুণ সিন্দুকটা খুলতে গেল, কিন্তু তালা খুলতেই এক হাড় চিরচিরে হাত তার কবজি চেপে ধরল। পিছনে তাকিয়ে দেখে সেই ছায়ামূর্তিটা আবার উপস্থিত। এবার তার চোখগুলো জ্বলজ্বল করছে, আর ঠোঁট ফাঁক করে বলছে, সব কিছু জানার দাম আছে রিমা। ছায়ামূর্তির গলার স্বর যেন একসাথে শত শত কণ্ঠের প্রতিধ্বনি। অরুণের হাত ধরা সেই হাতটা হঠাৎই ঠান্ডা হয়ে গেল। অরুণ দ্রুত নিজেকে ছাড়িয়ে নিল, আর ছায়ামূর্তিটা ধীরে ধীরে পেছনে সরে গেল। তুমি তুমি আমার নাম জানো কি করে? রিমা ধীর গলায় প্রশ্ন করল। ছায়াটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কারণ তুমি পূর্বজ, তোমার রক্তেই বইছে সেই সত্য, যেটা যেটা এই নগরীর পতনের কারণ। রিমা আর অরুণ অবাক। রিমা ফিসফিস করে বলল, মানে মানে আমি তুমি সেই রাজবংশের উত্তরসূরি রিমা, শ্রী দ্বারকানাথ সেনের একমাত্র কন্যা, রূপলক্ষ্মীর বংশধর। ইতিহাস তোমাকে হারিয়ে দিয়েছিল, কিন্তু সময় আবার তোমাকে ফিরিয়ে এনেছে। রিমার মাথাটা হঠাৎ যেন ঘুরে উঠল। অরুণ তাকে ধরে ফেলল। ছায়ামূর্তিটা আবার বলল, এই সিন্ধুকে যা আছে তা কেবল তারই জন্য, যার শরীরে বইছে রাজবংশের রক্ত। তুমি যদি সত্য জানার জন্য সত্যি প্রস্তুত হও, তবে খোলো। কিন্তু মনে রেখো, যা একবার জানা যায় তার ভোলা যায় না। রিমা চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে হাতটা বাড়িয়ে দিল সেই সিন্দুকের দিকে। রিমা হাত রাখতেই সিন্দুকটা যেন আপনা আপনি খুলে গেল। ভেতরটা একেবারে ধুলোয় ভরা, তবে তার মধ্যেই ছিল 3টে জিনিস। একখণ্ড পুরনো চামড়ার পুঁথি, একটা রক্তের দাগ লাগানো আংটি, একজোড়া চোখ, না বাস্তব নয়, একটি অদ্ভুত নীল কাঁচের পাথরের তৈরি চোখের জোড়া, যেগুলোকে দেখে মনে হয় কেউ যেন তার দিকে তাকিয়ে রয়েছে। অরুণ এগিয়ে এলো। এই পুঁথিতে লেখা আছে কি? রিমা ধীরে ধীরে পৃষ্ঠা উল্টালো। প্রথম পাতায় লেখা, দ্বারকা নগরীর অভিশাপ এবং পতনের দিনলিপি, লেখক রাজলক্ষ্মী।
রিমা যেন ধাক্কা খেলো মানসিকভাবে। তার পূর্বজ যে রাজকন্যার নাম আজ কেউ জানে না, সেই রাজলক্ষ্মী লিখে গেছেন সত্যের দলিল। সে পড়তে শুরু করলো। আজ দ্বারকা নগরীর রাত অদ্ভুত। বাবা রাজা শ্রী দ্বারকানাথ অস্থির। কাল এক রহস্যময় অতিথি আসবে বলে শুনলাম, যে নাকি আমাদের রাজ্য সম্পর্কে ভয়ঙ্কর কিছু জানে। আমি ভয় পাচ্ছি। রিমা চোখ তুলে অরুণের দিকে তাকালো। এই দিনলিপি, এই অভিশাপ, সব কিছু সূত্রপাত এখান থেকেই। আর ওই আংটিটা? অরুণ প্রশ্ন করল। রিমা আংটিটা হাতে নিলেই এক ঝলক আলোর মতো স্মৃতি তার মগজে আছড়ে পড়ল। এক মন্দির, এক আত্মদর্শন, আর এক করুণ আর্তনাদ। তার ঠোঁট থেকে বেরিয়ে এলো এক শব্দ, রক্ত যদি শোধ না হয়, নগরী ঘুমাবে না। রিমা হঠাৎই যেন অন্য মানুষের রূপ নিল। তার চোখে জ্বলছিল অদ্ভুত এক দীপ্তি। হাতে ধরা আংটিটা যেন প্রাণ পেয়ে গেছে। অরুণ তাকে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক আছো তো? রিমা ধীরে ধীরে মাথা নাড়ল। আমার আমার ভিতরে একটা স্মৃতি যেন জেগে উঠেছে অরুণ, যেটা যেটা আমার নয়, অথচ যেন আমারই। অরুণ চুপ করে দিনলিপির পরের পাতাগুলো পড়তে শুরু করলো। সেখানে লেখা, তাকে দেখা গেল কাল রাতেই। মুখ ঢেকে এসেছিল। বলল, নগরীর ভেতরে বিশ্বাসঘাতকতা হয়েছে। রাজসভায় সে প্রমাণ করে দিতে চায়। বাবা তাকে গ্রহণ করলেন, কিন্তু মনে সন্দেহ রেখেছেন। সেই অংশের ঠিক নিচে আর একটা খুদে বাক্য, আমি ভয় পাচ্ছি, আমাদের বিশ্বাস ভেঙে যেতে চলেছে। এই নগরী আর আগের মতো থাকবে না। রিমা বলল, আচ্ছা, এই 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 বিশ্বাসঘাতকতা কি নগরীর পতনের কারণ হয়েছিল? ঠিক তখনই দেওয়ালের এক পাশে একটা পাথরের খণ্ড নিজে থেকেই পিছিয়ে গেল। উন্মুক্ত হলো আর একটা গোপন পথ। পথটা সরু, আধারে ঢাকা। ছায়ামূর্তির কণ্ঠ আবার শোনা গেল, প্রতিটি উত্তর এক একটি দরজা খুলে দেয়, কিন্তু সব দরজার ওপারে আলো থাকে না। রিমা পিছনে তাকালো না। সে জানে আর ফিরে যাওয়া সম্ভব নয়। গোপন সেই পথটা সিঁড়ির মতো নিচের দিকে চলে গেছে। দেওয়ালের পাশে রাখা টর্চ জ্বালিয়ে অরুণ আগে আগে এগিয়ে চলল, আর রিমা ঠিক তার পিছনে। নিচে নামতেই এক বিশাল গহ্বরের মধ্যে প্রবেশ করল তারা। মনে হলো পুরো দ্বারকানগরীর নিচে ছড়িয়ে রয়েছে পাতালপুরী। এই গহ্বরের কেন্দ্রবিন্দুতে এক বিশাল স্তম্ভ। তার গায়ে খোদাই অজানা সবকিছু লেখা। অরুণ চোখ মেলে পড়ে ফেলল কয়েকটা শব্দ, যে সত্য নিজে ঢেকে রাখে, সে নিজেই গ্রাসে পতন। অর্থাৎ অর্থাৎ কেউ ইচ্ছা করেই সত্যকে গোপন রেখেছিল। অরুণ পাথরের স্তম্ভের গায়ে হাত ছুঁয়ে দিল। তখনই স্তম্ভের ভেতর থেকে বেরিয়ে এলো একটা ধাতব চাকতি। তাতে খোদাই করা ধ্বংসের পূর্বাভাস, 1858। রিমার চোখ বড় বড় হয়ে গেল। 1858? এটা এটা তো ব্রিটিশ শাসনের সূচনা লগ্ন। তাহলে
তাহলে এই শহরের পতন কি সেই সময় হয়েছিল? না, আমার ধারণা শহরের ইতিহাস ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছিল। কেউ বা কারা চেয়েছিল এই নগরীর অস্তিত্ব পৃথিবী ভুলে যাক। ঠিক তখনই দূরে গহ্বরের আরেক কোণ থেকে ভেসে এলো মৃদু একটা সুর। যেন কেউ বাঁশি বাজাচ্ছে। কিন্তু এই মৃত শহরে কে বাজাবে বাঁশি? রিমা পিছনে তাকালো। দাঁড়িয়ে রয়েছে একটা শিশু, সাদা পোশাক, চোখে অনন্ত বিষাদ। সে বলল, তুমি যদি সত্য জানো তবে প্রস্তুত হও মূল্য দিতে। রিমা স্তব্ধ হয়ে গেল। শিশুটির চোখের গভীরতা তাকে যেন আচ্ছন্ন করে ফেলল। যেন শত শত বছর ধরে সেই চোখে জমে আছে মৃত শহরের ইতিহাস। অরুণ ফিসফিস করে বলল, ও কি মানুষের মতোই কিন্তু। রিমা উত্তর দিল না। সে এগিয়ে গিয়ে প্রশ্ন করল, তুমি তুমি কে? আমি প্রহরী। যারা সত্যের পথে আসে তাদের পথ দেখাই, কিন্তু যারা সত্য জানার অযোগ্য তাদের আমি সব ভুলিয়ে দিই। আমরা জানতে চাই, কারণ এই নগরীর অতীত আমার নিজের ইতিহাসের সঙ্গে জড়িত। শিশুটি চোখ বন্ধ করল, তারপর তার হাত বাড়িয়ে দিল। তার হাতের তালুতে একটা সোনালি তাবিজ। সে বলল, এই চিহ্ন ছিল তোমার পূর্বজ রাজলক্ষ্মীর। যতক্ষণ এটা তোমার কাছে থাকবে তুমি সুরক্ষিত, কিন্তু মনে রেখো, শেষ সত্য জানার আগে অনেক আত্মা মুক্তি চাইবে। রিমা তাবিজটা হাতে নিল। তখনই এক ঝলক দেখল রক্তাক্ত সিংহাসন, জ্বলন্ত রাজপ্রাসাদ, আর এক নারী, রূপলক্ষ্মী, যার এক হাতে শিশু আর অন্য হাতে খঞ্জর। তার মুখে একটাই শব্দ, বিশ্বাসঘাতক। রিমা চমকে উঠল। অরুণ তাকে ধরে ফেলল। কি দেখলে তুমি? আমাদের পরিবারের কেউ বিশ্বাসঘাতক ছিল অরুণ। এই নগরী রক্ষা পায়নি কারণ বিশ্বাসের ভিত নড়ে গিয়েছিল। গহ্বরের এক পাশে মাটি নড়ছে, যেন কেউ আসছে কিংবা জেগে উঠছে। গহ্বরের মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা হাড় সদৃশ হাত। রিমা আর অরুণ চমকে উঠল। মুহূর্তের মধ্যেই সেই হাতের সঙ্গে জেগে উঠল এক অর্ধ গলিত দেহ। এক সময়ের রাজপুরুষ। হয়তো রাজসভার যাজক অথবা প্রহরী। তার চোখের গহ্বরে কিছু ছিল না। তার শূন্য দৃষ্টি দেখে ভয় হচ্ছিল। শিশু প্রহরীটি বলল, যারা শপথ ভঙ্গ করেছে তাদের আত্মা এখনো ঘুমায় না। সত্য জানার প্রতিটা ধাপেই জাগবে তারা। এদের থামানো যাবে না? এই এই নগরীর পতনের রাতে কি হয়েছিল? কি হয়েছিল? কারা বিশ্বাসঘাতকতা করেছিল? প্রহরী এবার তার দিকে তাকিয়ে বলল, রাজপ্রাসাদের গোপন সভায় একচেটিয়া চুক্তি হয়েছিল ব্রিটিশদের সঙ্গে। তোমার পূর্বপুরুষদের কেউ সেই চুক্তিতে সই করেছিল।
নগরীকে বিক্রি করে দিয়েছিল। রিমার বুক ভারী হয়ে এলো। আমাদের রক্তে তাহলে অপরাধ আছে? হয়তো, কিন্তু তুমি সেই রক্ত থেকে মুক্তিও দিতে পারো সত্য উদ্ঘাটন করে। ঠিক তখনই স্তম্ভের পিছনের দেয়াল নিজে নিজেই সরে গেল, আর দেখা দিল আরো একটা অন্ধকার সুড়ঙ্গ। শিশুটি বলল, এই পথ ধরে এগো, সেখানে ইতিহাসের সবচেয়ে অন্ধকার রাত্রি তোমার জন্য অপেক্ষা করছে। অন্ধকার সুড়ঙ্গে পা রাখার মুহূর্তেই বাতাস কাঁপতে লাগলো। টর্চের আলোটা একবার জ্বলছে আর একবার নিভছে। সুড়ঙ্গটা যেন এক অজানা সময়ের ভেতর প্রবেশের দরজা। রিমা বলল, এই পথটা যেন কেবল জায়গার নয়, সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। যাই ঘটুক, আমরা একসঙ্গেই থাকবো। কয়েক মিনিট হেঁটে যাবার পর হঠাৎ করে চারপাশের দেওয়াল আলোকিত হয়ে উঠল। অদ্ভুত সব চিত্রাঙ্কন, যেন চলন্ত ছবি। প্রাচীন দ্বারকা নগরীর শেষ রাত। রাজপ্রাসাদের সভাঘরে রাজা বসে আছেন, পাশে তার কন্যা রূপলক্ষ্মী। দরজায় প্রবেশ করছে কিছু মুখোশধারী লোক। চিত্রে দেখা গেল তারা চুপি চুপি কিছু দস্তাবেজ টেবিলে রাখল। রাজাকে না জানিয়েই তাতে সই করল রাজসভায় থাকা 3 জন সদস্য। তাদের একজনের হাতে একটা সোনালী আংটি। রিমা ফিসফিস করে বলল, এই আংটিটা আমি পেয়েছি। তাহলে তাহলে চিত্রাঙ্কনে রূপলক্ষ্মীর মুখে ক্রোধ। সে ছুরি হাতে তুলেছে, আর তখনই তাকে ঘিরে ফেলেছে বিশ্বাসঘাতকেরা। ছবির শেষে একটাই শব্দ উজ্জ্বল হয়ে উঠল। অবশ্যই কেউ জানত, কিন্তু সে চুপ ছিল। অরুণ তাকিয়ে বলল, তুমি কি বুঝলে? আমার পূর্বজ রূপলক্ষ্মী শেষ মুহূর্তে প্রতিরোধ করেছিলেন, কিন্তু সে একা ছিল, কেউ তাকে সাহায্য করেনি। হয়তো আমার পূর্বপুরুষদের কেউ ছিল সেই চুপ থাকা ব্যক্তিদের একজন। সুড়ঙ্গের শেষে দেখা গেল একটা ধাতব দরজা। তাতে খোদাই, তুমি প্রস্তুত তো? কারণ এখন ইতিহাস আর ভবিষ্যতের মাঝখানে তুমি দাঁড়িয়ে। ধাতব দরজাটি খুলতেই একটা মৃদু কম্পন ছড়িয়ে পড়ল চারিদিকে। অরুণ আর রিমা ধীরে ধীরে ভেতরে পা রাখল। ভেতরে বিশাল একটা চত্বর, চারিদিকে স্তম্ভ, আর প্রত্যেক স্তম্ভে খোদাই করা মানুষের মুখ। রিমা বলল, এগুলো কি শহরের নেতাদের মুখ? একটি গম্ভীর কণ্ঠ ভেসে এলো, যেন নিজেই সেই চত্বরের প্রাচীন বাতাস থেকে। এই শহরের ইতিহাস লুকিয়ে আছে তাদের মধ্যে, যারা একসময় সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়েছিল। চত্বরের মাঝখানে একটা বিশাল সিংহাসন, ধূলি ধূসরিত, তবুও জাঁকজমকপূর্ণ। তার নিচে একটা কালো পাথরের বাক্স। অরুণ বলল, এটাই হয়তো সেই প্রমাণ, সেই গোপন রহস্য যা ইতিহাস মুছে দিয়েছিল। রিমা বাক্সটা খোলার জন্য এগিয়ে এলো। ঠিক তখনই একটা স্তম্ভ ফেটে গেল।
আর বেরিয়ে এলো একটা আগুনে পোড়া যাজক মূর্তি। চোখে তার শূন্যতা, মুখে ঘৃণা। সে গর্জে উঠল, কেন ফিরলে? কেন? আবার কি চাও তারকা নগরীর কাছ থেকে? আমি চাই সত্য। আমি চাই আমার পূর্বপুরুষদের পাপের ভার শেষ করতে। আমি চাই এই নগরীর ইতিহাস যেন আর কখনো কুয়াশায় ঢাকা না থাকে। মূর্তিটা স্থির হয়ে গেল। তারপর ধীরে মাথা ঝুঁকিয়ে বলল, তাহলে বাক্স খোলো, কিন্তু মনে রেখো, যে ইতিহাস তুমি জানবে তা হয়তো তোমার বিশ্বাসকে ধ্বংস করে দেবে। রিমা বাক্স খুলল। ভেতরে ছিল একটা প্রাচীন পাণ্ডুলিপি, রক্তমাখা শিল দিয়ে শিলমোহর করা। সেই শিলমোহরে লেখা রূপলক্ষ্মীর অভিশাপ। রিমা কাঁপা কাঁপা হাতে পাণ্ডুলিপিটা তুলে নিল। পৃষ্ঠাগুলো বিবর্ণ, কিন্তু অক্ষরগুলো স্পষ্ট। লিপি প্রাচীন সংস্কৃতে লেখা, মাঝে মাঝে ওই বাংলার পুরনো রূপ। অরুণ বলল, এত পুরনো লিপি তুমি পড়তে পারবে? আমার দাদু শিখিয়েছিলেন এই ধরনের পাণ্ডুলিপি পড়া। চেষ্টা করি একটু। এই পত্র লিখিল রূপলক্ষ্মী, দ্বারকা নগরীর শেষ রক্ষিকা। রাজসভায় প্রবেশ করিল ব্রিটিশ বাহিনীর রাজা নিঃশব্দে সরে গেলেন। বিশ্বাসঘাতকতা করিল আমারই নিকট আত্মীয়। নগরী বিক্রি হইল এক থলিতে স্বর্ণ মুদ্রার বিনিময়ে। আমি একা দাঁড়াইলাম, প্রতিরোধ করিলাম, কিন্তু হেরিলাম। অতঃপর এই অভিশাপ দিলাম, যারা ইতিহাস মুছিল তারা নিজেই মুছে যাবে, কিন্তু যারা সত্য অনুসরণ করিবে সে পাবে আমার চিহ্ন ও সেই নগরীর হৃৎপিণ্ড যাহা এখনো মৃতপ্রায়। রিমার গলা ভারী হয়ে এলো। সে লিখেছিল সব। ও জানতো তার কাছের মানুষই বিশ্বাসঘাতক। এই নগরীকে জাগাতে হলে আমাদের সত্য প্রকাশ করতেই হবে। এই পাণ্ডুলিপি জনসমক্ষে আনতেই হবে। তা করবই, কিন্তু তার আগে আমাদের জানার আছে কি ছিল সেই চুক্তির আসল রূপ। কে ছিল সেই ব্যক্তি যার হাতে রূপলক্ষ্মী প্রাণ হারালো? চত্বরের এক প্রান্তে আলো জ্বলে উঠল। সেখানে সিঁড়ি নিচে নেমে যাচ্ছে। এক খোদাই লেখা আবার ভেসে উঠল দেওয়ালে। শেষ প্রশ্ন, শেষ সত্য, নিচের অন্ধকারে অপেক্ষায়। সিঁড়ির ধাপে ধাপে নামতে নামতে বাতাস যেন ভারী হয়ে উঠছিল। নিচে যেন সময় জমাট বেঁধে আছে। গা ছমছমে নিরামতা, অন্ধকারে স্পন্দিত কিছু। এই শেষ স্তর, এখানেই সব সত্য অপেক্ষা করছে। যাই হোক, আমরা একসাথেই জানবো সব। তারা যখন নিচে পৌঁছল তখন সামনে খুলে গেল বিশাল এক রাজসভার গোপন সভাকক্ষ। চতুর্দিকে মূর্তি বসে আছে, যেন সভ্যতার ছায়ারা চুপচাপ দেখছে বর্তমানকে। কক্ষের মাঝখানে একটি পাথরের টেবিল, আর তার উপর রাখা কয়েকটি দস্তাবেজ, কিছু নথি, কিছু পুরনো চিঠি। রিমা ধীরে ধীরে পড়তে শুরু করলো। প্রিয় রূপলক্ষ্মী, আমাকে ক্ষমা করো। আমি জানি এই শহর বিক্রির অন্যায় অংশীদার আমি রাজাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু রাজা নিজেই আত্মসমর্পণ করেছিল।
তুমি লড়েছ, আর তাই তুমি অমর। আমি এই নগরীর অন্তর্জলে লুকিয়ে রাখলাম সমস্ত প্রমাণ, যদি একদিন কেউ খুঁজে পায়। এই চিঠির সঙ্গে রেখে গেলাম সেই আংটি যা আমাদের পরিচয়। যদি কখনো আমাদের রক্তের কেউ ফিরে আসে সত্য জানবার তৃষ্ণা নিয়ে, সে যেন মাফ করে দেয় আমাদের। চিঠির নিচে স্বাক্ষর অভিজিৎ সেন। রিমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অভিজিৎ সেন আমার পূর্বপুরুষ, আমি তার উত্তরসূরি। সে পাপ করেছিল, কিন্তু লজ্জা ও অনুশোচনায় সত্য আড়াল করেনি। তাই সে আমাদের মতো উত্তরসূরিদের একটা পথ রেখে গিয়েছিল। তুমি এখন দ্বারকানগরীর ইতিহাসের সেই গাথাটি খুঁজে পেয়েছো। এবার সেটিকে জাগিয়ে তোলার পালা। রিমা মৃদু মাথা নাড়ল। তখনই সব আলো নিভে গেল। চারপাশে ভেসে উঠতে থাকে রূপলক্ষ্মী, অভিজিৎ, সেই যাজক, প্রহরী, সবাই। এক নতুন সকাল। ধ্বংসস্তূপের মধ্যে একটি শহর আবার জেগে উঠেছে।